আসসালামু আলাইকুম বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা জৈব অণু অধ্যায়ের পরবর্তী ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা পড়বো হচ্ছে 9.1 এই টপিকটা। এই টপিকের নাম হচ্ছে জৈব অণু, মানে ভূমিকার পরে আমরা এটা পড়ছি। তো দেখো, জৈব অণু নামের মধ্যে দুইটা অংশ আছে, বায়ো এবং মলিকিউল। সো আমরা জানি যে বায়ো মানে হচ্ছে জীব আর মলিকিউল মানে কি অণু। সো এই জন্য এটাকে বলা হচ্ছে জৈব অণু। এখন আমরা এর পরের লাইনগুলো একটু পড়ার চেষ্টা করি। দেখো কি লেখা আছে, সজীব কোষ অসংখ্য অণু দিয়ে গঠিত। তার মানে একটা কোষ, এখন তোমরা সবাই জানো যে আমরা জানি যে কোনো জীবদেহের ক্ষুদ্রতম একক কি? জীবদেহের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। উদ্ভিদ হোক বা প্রাণী হোক, সবারই ক্ষুদ্রতম একক কি হবে? কোষ। তো দেখো এখানে যেটা ছবি আছে আমাদের, এখানে যে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। তো আমরা জানি যে একটা কোষের ভেতরে অনেকগুলা অঙ্গাণু থাকে, তোমরা জানো। তো অঙ্গাণু সহ বিভিন্ন রকম পদার্থ থাকে। হ্যাঁ, এই সব কিছু আসলে তৈরি হয় বিভিন্ন যৌগ দিয়ে। তো তোমরা জানো যে যৌগ তৈরি হয় মেইনলি কোন পদার্থ? যৌগগুলোকে আমরা বলি হচ্ছে যৌগিক পদার্থ। তো যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম একক, সেগুলোকে আমরা বলি হচ্ছে অণু। এজন্য আমাদের এই লাইনটা লেখা আছে যে সজীব কোষ অসংখ্য অণু দিয়ে তৈরি। অর্থাৎ এই কোষটা তৈরি হওয়ার জন্য যে যৌগগুলো লাগছে, সেই যৌগগুলো হচ্ছে অণু। তো অসংখ্য অণু দিয়ে সজীব কোষ তৈরি হয়। এই অণুগুলোর মধ্যে রয়েছে ক্ষুদ্র অণু এবং বৃহৎ অণু। ক্ষুদ্র অণু আছে, বৃহৎ অণু আছে, ছোট ছোট অণু আছে, বড় বড় অণু আছে। তো আমরা এগুলো সম্পর্কে এখন জানবো। তো এই সবগুলোকে একটা বলা হয় হচ্ছে জৈব অণু। পরের লাইনটা খেয়াল করে, এটা ইম্পর্টেন্ট, যে সাধারণত 25টিরও বেশি মৌলিক পদার্থ নিয়ে এসব জৈব অণু গঠিত। তাহলে 25টিরও বেশি মৌলিক পদার্থ, তোমাদের হয়তো মৌলিক পদার্থ সম্পর্কে একটা ধারণা আছে। তোমরা জানো যে পর্যায় সারণী সম্পর্কে একটু তোমরা পড়েছো। তো তোমরা জানো যে পর্যায় সারণীতে 118টা মৌল আছে। এর ভেতরে যদি আমরা এখানে দেখি যে 1 নম্বর মৌলের নাম তোমাদের মনে করতে হবে। 1 নম্বরে যে হাইড্রোজেন ছিল, তারপর হিলিয়াম 2 নম্বরে ছিল, 3 নম্বরে কি ছিল? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তারপর কি ছিল? ফ্লোরিন, হিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম। 20 নম্বরে কি ছিল? ক্যালসিয়াম। তো আমি একটু সময়ের কনজিউম যাতে কম হয়, এই জন্য আমি একটু লিখে রাখছিলাম। হ্যাঁ, তো দেখো এখানে যে মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি, এরকম এটা হচ্ছে 20 নম্বর পর্যন্ত। তোমরা এরপরে আরো জানো, আমাদের পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে তার ভেতরে মোটামুটি সব থেকে বেশি ব্যবহৃত হয় কয়টা মৌল? 25টা মৌল। এই 25টা মৌলই হচ্ছে আমার জৈব অণুর ভেতরে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তবে এই 25টার মধ্যেও 6টা মৌল সব থেকে বেশি পরিমাণে জৈব অণু তৈরি করার বা গঠন করে। তারা কারা? দেখো বইয়ে লেখা আছে, এদের ভিতরে 6টি মৌলিক পদার্থ জৈব অণুর সাধারণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হচ্ছে কার্বন, তারপর কি হাইড্রোজেন, তারপর নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস ও সালফার। এই যে সালফারের এস। পরের লাইনটা লেখা আছে, এগুলোকে আমরা কিভাবে সংক্ষেপে মনে রাখতে পারি সেটা লেখা আছে কি, এসব মৌলিক পদার্থের ইংরেজি বানানের আদ্যাক্ষর মানে কি? আদ্যাক্ষর মানে কি? শুরুর অক্ষর। শুরুর অক্ষর নিয়ে যে শব্দ সংক্ষেপ করা হয়েছে তা হলো, একটু উচ্চারণ করো, CHNOPS, খনপস। তো দেখো এই জিনিসগুলা আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু অন্যরকম মজা করে 6টা শব্দ বলতে পারো বা 6টা মৌলের নাম মনে রাখতে পারি। দেখো আমরা যদি এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফারকে এভাবে মনে রাখি যে তোমরা সবাই চপস খাইছো, মানে চপ খেয়েছো। যেমন আমরা রোজার সময় তো প্রচুর চপ টপ খাই ইফতারে, তাই না? বা বাসায় বিভিন্ন সময় নাস্তাতে আমরা চপ খেয়ে থাকি। তো আমরা হচ্ছে চপস খাবো, কিন্তু সেই চপসটা কি দিয়ে বানানো? নাইট্রোজেন দিয়ে বানানো। তাহলে আমরা বলতে পারি কি চপস খাবো আমরা? হ্যাঁ, নাইট্রোজেনের চপস খাবো। কিসের চপস খাবো? নাইট্রোজেন চপস। তাহলে দেখো তো 6টা কি কি হলো? নাইট্রোজেনতে কি হবে? নাইট্রোজেন। আর চপসতে কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তাহলে আমরা এগুলো কোনটা দিয়ে মনে রাখতে পারি সহজে? নাইট্রোজেন চপস। ঠিক আছে, ওকে। তাহলে এই যে 6টা মৌল, এখন দেখো পরের লাইনে কি বলেছে, যে তোমরা ইতোমধ্যে কোষ সম্বন্ধে বিস্তারিত পড়েছো। এই জৈব অণু দিয়েই সকল কোষ তৈরি হয়। তার মানে আমরা যে জৈব অণুগুলো নিয়ে পড়বো, তাদের মাধ্যমে আসলে কোষগুলো তৈরি হয়। কোষের মেইন উপাদান হচ্ছে তারা। তো পরের লাইনে বলছে, জীবজগতের গঠনের প্রেক্ষিতে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফসফরাস, সালফার এর 6টি পরমাণুর ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু হচ্ছে কার্বন। এই লাইনটা ভালো করে খেয়াল করো, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু হচ্ছে কার্বন। এই কারণে বলা হয়ে থাকে পৃথিবীতে জীবনের ভিত্তি হচ্ছে কার্বন। তাহলে তুমি একটু চিন্তা করো, আসলে এই যে 6জন, এদের মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? কার্বন। তো কার্বনের এমন কি বৈশিষ্ট্য আছে যার কারণে কার্বন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো? পৃথিবীর যত অণু আছে, যত জৈব আছে,
জৈব অণু আছে, যত জীব আছে, সবকিছুই তৈরি হয় আসলে এই কার্বন দিয়ে। যে যৌগ দিয়েই তৈরি হোক না কেন, সেই যৌগের মধ্যে কিন্তু কার্বন থাকে। তার মানে কার্বনের নিশ্চয়ই কোনো ধর্ম আছে, যার কারণে কার্বন এত এত যৌগ তৈরি করতে পারে। পৃথিবীতে কার্বনের অসংখ্য লাখ লাখ কোটি কোটি যৌগ পাওয়া যায়। এর কারণ হচ্ছে কার্বনের কিছু স্পেশাল ধর্মের কারণে। তো আমরা হচ্ছে কার্বনের স্পেশাল ধর্ম বেশ কয়েকটা আছে, তার মধ্যে আমি একটু দুইটার নাম তোমাদের একটু বলি। প্রথমে যদি আমরা, তাহলে এখানে আমরা চিন্তা করলাম কি বা জানতে পারলাম কি, যে কার্বন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্বন। তো দেখো, কার্বনের যে যে ধর্মের কারণে কার্বন এতগুলো যৌগ তৈরি করতে পারে, তার মানে আমরা বলতে পারি পৃথিবীতে সবচেয়ে বেশি যৌগ তৈরি করে হচ্ছে কার্বন। পৃথিবীতে সবচেয়ে বেশি যৌগ তৈরি করে। এখন এই তৈরি করার জন্য ওর একটা ধর্ম, ওর বেশ কয়েকটা ধর্ম ওকে হেল্প করে। তো কার্বনের কিছু স্পেশাল ধর্ম, কার্বনের ধর্ম। তো এক নম্বর একটা ধর্ম আমি লিখি, সেটা হচ্ছে কার্বনের যোজনী। তো কার্বনের যোজনীর ভেতরে তোমাদেরকে জানতে হবে, বা তোমরা অলরেডি কিছুটা জানো, যে কার্বনের যোজনী আছে হচ্ছে দুইটা। হ্যাঁ, তো যোজনী আছে কয়টা? কার্বনের যোজনী আছে হচ্ছে দুইটা, 2 এবং 4। আমরা জানি যে যার যত যোজনী তার ততগুলা হাত। যদি আমি চিন্তা করি ভাই, কার্বনের যখন 2 যোজনী তখন তার কয়টা হাত? 2টা হাত। কিন্তু কার্বনের যখন 4টা যোজনী হবে তখন তার কয়টা হাত? 4টা হাত। ঠিক আছে, তো এই যে 2টা যোজনী আছে, এর ভেতরে বেশি ব্যবহৃত হয় কোনটা? মানে কার্বন সবচেয়ে বেশি কোন যোজনীটাকে ইউজ করে যৌগ তৈরি করে? বেশি ব্যবহৃত হয় হচ্ছে 4। তার মানে কার্বনের সবচেয়ে বেশি ব্যবহৃত যোজনী হচ্ছে 4। তাহলে কার্বন সাধারণত কয়টা হাত নিয়ে ঘোরে? অলওয়েজ 4টা। ঠিক আছে, এই বেশি যোজনী, বেশি ব্যবহৃত যোজনী 4 হওয়ার কারণে কার্বন অসংখ্য যৌগ তৈরি করতে পারে। যেহেতু কার্বনের বেশি ব্যবহৃত হয় কত? 4, তাই কার্বন বেশি যৌগ তৈরি করতে পারে। কার্বন বেশি যৌগ তৈরি করে। এখন দেখো আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। তাহলে ভাই দুই কোথায় ইউজ হয়? মনে রাখবা 2টা জায়গাতে 2 ইউজ হয়। একটু বলে রাখি আমি, যেহেতু একটু এক্সট্রা ইনফো হিসেবে, কার্বনের যোজনী 2 আসলে কোথায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বা কোথায় আসলে আছে? খুব কম জায়গাতে আছে, 2টা জায়গাতে আছে। একটা হচ্ছে কার্বন মনোক্সাইড, তোমরা জানো এটার নাম হচ্ছে কার্বন মোনো দেন অক্সাইড। তো একসাথে আমরা বলি হচ্ছে কার্বন মনোক্সাইড। তো এখানে অক্সিজেনের যোজনীও 2, কার্বনের যোজনীও 2। এটা হচ্ছে কার্বন মনোক্সাইড, CO। আর কোথায় আছে ভাইয়া? আর আছে হচ্ছে আইসোসায়ানাইড। হ্যাঁ, এটা তোমাদের পরে দেখানো হবে, আইসোসায়ানাইড। তো এখানে নাইট্রোজেন থাকে, এখানে কার্বন থাকে, এরকম। তো এখানে দেখো তো কার্বনের 2টা হাত আছে। তো এই 2টা জায়গাতে, পৃথিবীতে এই 2টা জায়গাতে কার্বনের যোজনী হচ্ছে 2। আর ম্যাক্সিমাম জায়গাতে কার্বন যৌগ তৈরি করে কত নাম্বার, কতটা, মানে কোন যোজনী নিয়ে? 4, যার কারণে কার্বনের হাত বেশি। ওকে, সেকেন্ড, আমরা প্রথমটা কোন ধর্ম পড়লাম? কার্বনের যোজনী। আমরা সেকেন্ড একটা ধর্ম পড়বো। সেকেন্ড ধর্ম হচ্ছে কার্বনের সবথেকে ইম্পর্টেন্ট ধর্ম, ক্যাটেনেশন ধর্ম। দেখো আমি লিখছি ক্যাটেনেশন ধর্ম। ক্যাটেনেশন, হোয়াট ইজ ক্যাটেনেশন? ক্যাটেনেশন মানে হচ্ছে কার্বনের, আমি তার আগে তোমাদেরকে একটু উদাহরণ দিই। মনে করো তোমরা অনেক সময় ফুলের মালা বানাইছো না? ছোটবেলায় আমি অনেক সময় বানাতাম, ফুলগুলা সুন্দর করে গেথে 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 মালা বানাতাম। তো ফুলগুলা সুতা দিয়ে গেথে গেথে মালা বানাতে হয়। তো দেখো, ধরো তুমি এখানে একটা ফুল রাখছো, এখানে একটা ফুল রাখছো। হ্যাঁ, তো এই ফুলগুলা এভাবে রাখার পরে, ফুল শুধু রেখে দিলে তো আর মালা হবে না। ফুল রেখে দিলে তারপর কি করতে হবে? তোমাকে সুতা দিয়ে সুন্দর করে একটা সুতাটা গেঁথে রাখতে হবে, তখন এটা মালা হবে। তো কার্বন এই বৈশিষ্ট্যগুলো কার্বনের আছে। কি করতে পারে কার্বন? কার্বন তার যে হাতগুলো আছে, এই হাত দিয়ে পাশাপাশি লম্বা শিকল তৈরি করতে পারে। তাহলে দেখো, যদি আমরা এভাবে চিন্তা করি, তাহলে ভাই এভাবে কার্বনের যদি হাত এত বেশি থাকে, তাহলে কার্বন কিন্তু চাইলে লম্বা শিকল তৈরি করতে পারবে। তো কার্বনের ক্যাটানেশন ধর্মই হচ্ছে এটা, যে কার্বন পাশাপাশি যুক্ত হয়ে লম্বা চেইন তৈরি করতে পারে। তাহলে কার্বনের ক্যাটানেশন ধর্ম আসলে কি? যে এই ধর্মের কারণে কি করতে পারে কার্বন? কার্বন পাশাপাশি যুক্ত হয়ে
লম্বা চেইন তৈরি করতে পারে, ফলে অনেক বড় অণু তৈরি করা সম্ভব হয়। লম্বা চেইন তৈরি করতে পারে, এই ক্ষমতাটাকে আমরা বলি হচ্ছে, বা এই ধর্মটাকে আমরা কি বলি? ক্যাটানেশন ধর্ম। তাহলে কার্বনের দুইটা ধর্মের কারণে সবচেয়ে বেশি যৌগ তৈরি হয়। একটা হচ্ছে কার্বনের যোজনী, বেশি ব্যবহৃত হয় কত? 4। আরেকটা কি? ক্যাটানেশন ধর্ম। এই ক্যাটানেশন ধর্ম মানে কি? কার্বন যে পাশাপাশি যুক্ত হতে পারে, এই যে হাত ধরে ধরে যদি আমরা মানুষ লাইন বানায় ফেলতে পারি, কার্বন করে কিভাবে? কার্বনের হাত ধরে ধরে লম্বা লাইন বানায় ফেলতে পারে। তো এটাকে বলা হচ্ছে ক্যাটানেশন ধর্ম, অর্থাৎ কার্বনের পাশাপাশি যুক্ত হওয়ার যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে কি বলা হয়? ক্যাটানেশন ধর্ম। তাহলে আমরা যদি সংজ্ঞাটা এভাবে লিখি যে কার্বন কার্বন পাশাপাশি যুক্ত হওয়ার ক্ষমতা, হ্যাঁ, আমি একটু এই সংজ্ঞাটা একটু গোছায় লিখে দিই। তাহলে ক্যাটানেশন ধর্ম আসলে কি? বলতে পারো যে কার্বন কার্বন দাগ দিয়ে কার্বন কার্বন পাশাপাশি যুক্ত হওয়ার ক্ষমতাকে ক্যাটানেশন বলে। ঠিক আছে, ওকে। তাহলে কার্বন এই কারণে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু হিসেবে থাকে। এখন তোমাদের অনুশীলন বইয়ে একটা থিঙ্কিং দেওয়া আছে, তাহলে কার্বন যেহেতু এতগুলো যৌগ তৈরি করে, কার্বন যদি পৃথিবীতে না থাকতো, তাহলে এই এরকম এতগুলো যৌগ তৈরি করার জন্য কাজটা কে করতে পারতো? এটা তোমাদের বইয়ের প্রশ্ন বা তোমাদের থিঙ্কিং। তো তাহলে আমরা একটু চলে আসি। তোমরা জানো যে কার্বন পর্যায় সারণীতে কত নাম্বার গ্রুপে আছে? 14 নাম্বার গ্রুপে আছে। 14 নাম্বার গ্রুপের মৌলগুলা কি কি আছে? আশা করি তোমাদের মনে আছে যে কয়লা ছুঁতে গেলে সোনা পাবে, তাই না? এটা ছিল আমাদের হচ্ছে মজার মজার নিউমনিক মনে রাখার টেকনিক। তো কার্বন, তারপরে কি আছে? সিলিকন। তাহলে ভাই সিলিকনের কি এই ধর্মগুলো আছে কিনা? হ্যাঁ, সিলিকনেরও এই ধর্মটা আছে, কারণ সিলিকনেরও 4টা হাত আছে, কারণ 14 নম্বর গ্রুপের যোজনী হচ্ছে 4। কার্বন যেমন পৃথিবীতে সবচেয়ে বেশি যৌগ তৈরি করতে পারে এই ক্যাটানেশনের কারণে, সিলিকনেরও এটা আছে, সিলিকনেরও যোজনী 4। তাহলে যদি পৃথিবীতে কার্বন না থাকতো, তাহলে এই কাজটার দায়িত্ব কে নিতে পারতো? সিলিকন নিতে পারতো। যাই হোক, সবই হচ্ছে সৃষ্টিকর্তা যেভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছে, আমাদের মানুষ থেকে শুরু করে সকল উদ্ভিদ এবং প্রাণীকে সৃষ্টি করেছে, এর ভিতরে সব থেকে বেশি ব্যবহার করেছেন উনি কি? কার্বন। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু কার্বন। ওকে, কার্বনকে ছোট করলে হবে না। কার্বন কিন্তু আমরা ভাবি যে কার্বন কালো, হ্যাঁ, এরকম কিছু না। কার্বন হচ্ছে, আমি তোমাদের একটু বলে রাখি, কার্বনের দুইটা রূপভেদ বলি। হ্যাঁ, রূপভেদ মানে কি? কার্বন দিয়েই তৈরি হয় কি কি? কার্বনের দুটো রূপভেদ হচ্ছে, একটা নাম শুনো, তোমরা সবাই চিনো, একটা হচ্ছে গ্রাফাইট, নাম শুনেছো, আর একটা সবাই অবশ্যই চিনো, আর একটা হচ্ছে ডায়মন্ড। তার মানে যেটা ডায়মন্ড ওটাও কার্বন, যেটা গ্রাফাইট ওটাও কার্বন। তাহলে ডায়মন্ড কিন্তু কার্বন, বুঝতে পারছো? ডায়মন্ড কিন্তু কার্বন। অর্থাৎ আমরা ভাবি যে কাঠ, কয়লা, কার্বন কালো। হ্যাঁ, কয়লা যেমন কালো, কয়লার মধ্যে কিন্তু কার্বন আছে, আবার ডায়মন্ডের মধ্যেও কিন্তু কার্বন আছে। ডায়মন্ড কার্বন দিয়েই তৈরি হয়। তো এটা হচ্ছে আমাদের জৈব অণুর এই প্রথম অংশটুকু ছিল। তো আমরা এটুকু এখন শেষ করে আমরা নেক্সট শুরু করছি হচ্ছে যে মিলার উরে এক্সপেরিমেন্ট। তোমাদের এই টপিকের নাম হচ্ছে মিলার উরে এক্সপেরিমেন্ট। বিজ্ঞানী, আচ্ছা এখানে এই নিচে মনে হয় এখানে আছে, কিন্তু সুন্দর করে লেখা নাই। আমি এই নেক্সট টপিকটা হচ্ছে মিলার উরে এক্সপেরিমেন্ট। তো আমরা এই টপিকটা শুরু করব। মিলার, তারপর হচ্ছে বাংলায় লিখে দিই উরে, তোমাদের বইয়ে লেখা আছে মিলার উরে এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্ট, আমি হচ্ছে চাচ্ছি না এই ভিডিওটা লম্বা করতে। নেক্সট টপিকটাতে আমরা মিলার উরে এক্সপেরিমেন্টটা কমপ্লিট করে ফেলছি।